নমস্কার সবাইকে। দীপাবলির পরবর্তী শুভেচ্ছা জানাই। দীপাবলি আমাদের আলোর উৎসব। আলো যেমন অন্ধকার দূর করে, সেই রকমই আমরা জানি যে জ্ঞানকে আমরা আলো হিসেবে ধরি এবং সমস্ত অজ্ঞতা, অশিক্ষা, কুশিক্ষা, যা কিছু অন্ধকার, সেই অন্ধকারকে দূর করে আমাদের জ্ঞানের আলো। তো সেই জ্ঞানের আলো জ্বালার উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস, সংলাপ। সেই সংলাপ আজকে দীপাবলির পরে পরে একটা অনলাইন আলোচনার আয়োজন করেছে। সেই অনলাইন আলোচনার যে বিষয়, সেই বিষয় হচ্ছে ভারতবর্ষের বিজ্ঞান চর্চা, অতীত থেকে বর্তমান অনুসন্ধান। সেই আলোচনায় আমরা চলে যাব। সেই আলোচনা করবেন, আমরা মূলত তো হিস্টোরিক্যাল সোসাইটি। তো এতদিন ধরে আমরা যে আলোচনা করেছি তাতে আমরা মূলত ইতিহাসের লোকজনকেই পেয়েছি, কিন্তু আজ যিনি আছেন তিনি আমাদের কাছে খুবই স্পেশাল একজন, কারণ তিনি একজন বিজ্ঞানী, তিনি একজন অধ্যাপক। তিনি ডক্টর সৌমিত্র ব্যানার্জি। উনি অধ্যাপক, বিজ্ঞানী, অধ্যাপক আইজার কলকাতা। উনি শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী। ওনাকে আমরা আমাদের ফেসবুক লাইভে স্বাগত জানাই। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার ভিডিওটা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যু ছিল, ঠিক আছে। আমরা আমাদের প্রথাগতভাবে আমরা যেভাবে শুরু করি আমাদের লাইভ, সেভাবেই লাইভটা শুরু করব। বলছি, আমার কথা বোধহয় ইকো হচ্ছে। একজন যখন মাইকে কথা বলবে আর সবাই যদি একটু মিউট করে দেন তাহলে বোধহয় ইকোটা হবে না। আমরা আমাদের প্রথাগত যে নিয়ম, সেই নিয়মে আমরা শুরু করব। আমরা আমাদের সংলাপ কেন তৈরি হয়েছে, কি তার উদ্দেশ্য, তার একটা লিখিত বার্তা রয়েছে, সেটি পাঠ করবে আমাদের সংলাপের সদস্য তুলিকা মিত্র। তুলিকাকে বলবো পাঠ করার জন্য। নমস্কার স্যার, আমি তুলিকা, সংলাপের একজন সদস্যা। তো সংলাপের বার্তাটি আমি পাঠ করছি। সংলাপ আমাদের কিছু ছাত্রছাত্রীদের পাগলামি করে গড়ে তোলা একটা সংগঠন। তবে পাগলামি হলেও আমরা সংলাপ কেন গড়ে তুললাম সেই বিষয়ে যথেষ্ট স্পষ্ট এবং সিরিয়াস। মূলত ইতিহাসকে যারা ভালোবাসে, ইতিহাসকে নিয়ে কিছু করতে চায়, তারাই এই হিস্টোরিক্যাল সোসাইটি বা ইতিহাস নির্ভর সংগঠনটা গড়ে তুলেছে। আমাদের মূল লক্ষ্য হলো বর্তমানে গোটা দেশ জুড়ে যে ইতিহাস বিকৃতির প্রবল সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছে, তার বিরুদ্ধে পাল্টা বৈজ্ঞানিক চিন্তাভাবনা বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে অথেন্টিক হিস্ট্রি বা তথ্য নিরপেক্ষ ইতিহাসকে তুলে ধরা। ইতিহাস বিষয়টিকে জনসাধারণের কাছে খুব সহজ সরলভাবে পৌঁছে দেওয়া, যাতে করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করার মানসিকতা জনমানসে প্রস্ফুটিত হয়। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ইতিহাস মানে কয়েকটি তথ্য মুখস্থ করা না, ইতিহাসের মানে যে কতটা বিস্তৃত, কতটা প্রসারিত, কতটা গূঢ় অর্থবহুল, সেটা তুলে ধরা। বিভিন্ন ঐতিহাসিকদের জীবনী ও তাঁদের কাজ থেকে শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরা এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা কতখানি তা পরিষ্কার করা। বর্তমানে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে অতীতের ঘটনার সঙ্গে মেলানো, তুলনা করা এবং যুক্তি দিয়ে বিচার করে ভালো মন্দ বুঝতে শেখা। প্রগতিশীল চিন্তার ধারক বাহক হতে চায় আমাদের এই সংলাপ, যেখানে সৎভাবে, নির্ভীকভাবে, সাহস নিয়ে অতীতের কথাকে আমরা বলতে চাই এবং বর্তমানের সঙ্গে মেলবন্ধন ঘটাতে চাই। এখানেই অতীতের সাথে আমাদের বর্তমানের সংলাপ। পরিশেষে ইয়েইচকারের কথায়, হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন দি প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ তুলিকাকে। আমরা
আমাদের এবারে মূল আলোচনায় চলে যাব। যে মূল আলোচনার বিষয়বস্তু সেটা আমি বলেইছি, যে ভারতবর্ষের বিজ্ঞান চর্চা অতীত থেকে বর্তমান অনুসন্ধান। আমরা মূলত আমরা জানি যে বর্তমানে আমরা বর্তমান পরিপ্রেক্ষিতে বসে ভারতবর্ষে বিজ্ঞান চর্চা সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে, জানতে গিয়ে যা দেখেছি, হয়তো বিভিন্নভাবে আমাদের কানে বিভিন্ন কিছু আসছে, আমরাই দ্বন্দ্বে পড়ে যাচ্ছি, ধন্দে পড়ে যাচ্ছি, যারা ইতিহাসের ছাত্রছাত্রী মূলত, এবং সাধারণ মানুষও, যে কোনটা প্রাচীন ভারতে ছিল, কোনটা ছিল না, কোনটাকে ইতিহাস বলা হবে, ইতিহাসের অবদান কোনটা নয়। এই যে গোলমেলে ব্যাপারটা ঘটছে, সেটাকে আমরা কিভাবে ট্যাকেল করব, এবং কি ছিল আর কি ছিল না স্যার তো বলবেন। এই সবটা মিলিয়ে স্যার আজকে আমাদের বলবেন। স্যারকে অনুরোধ করব আমাদের এই লাইভ সেশনে বলার জন্য। ধন্যবাদ। আপনারা শুনেছেন যে আমি ঠিক ঐতিহাসিক নই, ফলে ঐতিহাসিকদের সভায় বলার ধৃষ্টতা আমার হওয়ার কথা নয়, কিন্তু একটা জায়গাতে ইতিহাসের সঙ্গে বিজ্ঞানের একটা বড় মিল আছে, এবং যে কারণে সোশ্যাল সায়েন্স বলা হয়। আগেকার দিনে আর্টস বলা হতো, এখন সোশ্যাল সায়েন্স বলা হয়। কেননা বিজ্ঞান এবং সোশ্যাল সায়েন্সের পদ্ধতিটা একই। একই মানে বিজ্ঞানের একটা বুনিয়াদী কথা হচ্ছে, ডোন্ট বিলিভ এনিথিং উইদাউট এভিডেন্স। যতক্ষণ না তথ্য প্রমাণ থাকছে ততক্ষণ কোনো বিজ্ঞানের তত্ত্বই গৃহীত নয়। তেমনি আবার ইতিহাসের ক্ষেত্র, যতক্ষণ পর্যন্ত তথ্য প্রমাণ পাচ্ছি ততক্ষণ কোনো ইতিহাসই ইতিহাস বলে মান্য নয়। বাকিটা অনেকটা মন গড়া কথা। এখন এই কথাগুলো বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা নতুন এডুকেশন পলিসি এসেছে, এবং তার মধ্যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে একটা বিষয়বস্তু আছে, যেটা এখন খুব তীব্র বেগে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পাঠ্যক্রমে ঢোকানোর প্রচেষ্টা হচ্ছে। এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলতে কি বোঝানো হচ্ছে এগুলো খুব পরিষ্কার নয়, কারণ এডুকেশন পলিসি ডকুমেন্টে তার কোনো কথা ছিল না, মানে কি সেটা বলেছিল না। কিন্তু যারা এগুলোকে আনছেন তাদের কথার মধ্যে আছে, যেরকম এক সময় যেহেতু আমরা পুষ্পক রথের বর্ণনা পাই, তাহলে নিশ্চয়ই এক সময় ভারতবর্ষে বিমান ছিল। তাদের কথায় আসছে যেহেতু সঞ্জয় মহাভারত যুদ্ধের একটা ধারাবাহিক দিয়েছিলেন, সুতরাং ডেফিনেটলি সেখানে একটা ইন্টারনেট এবং টেলিভিশন ছিল। তার মধ্যে আসছে যে ডেফিনেটলি স্টেম সেলের গবেষণা ছিল, তা নইলে কি করে এক মহিলার 100টি সন্তান হয়। কর্ণের জন্ম বৃত্তান্ত দেখা যাচ্ছে যে কোনো মায়ের গর্ভে জন্ম নয়, সেটা কি করে হতে পারে? স্টেম সেল রিসার্চের ফলে। এই সমস্ত কথাবার্তা আসছে। অর্থাৎ অতীতে কি ছিল তার একটা রোমান্টিক চিত্রকল্প তৈরি করা হচ্ছে। কিন্তু আমার সমস্যা এই যে যেহেতু আমরা বিজ্ঞান করি, সুতরাং আমাদের চোখ মন খোঁজে হচ্ছে তথ্য প্রমাণ, কি প্রমাণ আছে। এবং দেখা যাচ্ছে যে এইগুলোতে অবশ্যই কোনো প্রমাণ নেই। তার মানে কি ওই অতীতে ভারতবর্ষে বিজ্ঞান চর্চা ছিল না? এই এই জায়গাটাতে বলবো যে আমি দু ধরনের লোক দেখেছি। কেউ বলেন যে আজকে বিজ্ঞান কি আর করেছে, সমস্ত কিছুই অতীতে ছিল, ভারতবর্ষ থেকেই সারা পৃথিবীতে গেছে, ভারত হচ্ছে বিশ্বগুরু। আবার কেউ কেউ আছেন যে না, তারা মনে করেন যে সমস্ত কিছু ইউরোপে তৈরি হয়েছে, ভারতবর্ষে কিছু ছিল না। আমি মনে করি যে ভারতবর্ষে কি ছিল, কোন জ্ঞানের চর্চাটা হয়েছে, কোন জ্ঞান এখানে সৃষ্টি হয়েছে, সেটা ঐতিহাসিকদের সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে বের করতে হবে। এখন ঐতিহাসিকদের তথ্য প্রমাণ দুটি মাধ্যমে আসে, মনুমেন্টস আর ডকুমেন্টস। মনুমেন্ট মানে যেখানে কিছু জিনিস আমরা পাচ্ছি, সেখান থেকে কিছু ইতিহাস তৈরি করা যায় প্রত্নতাত্ত্বিক জিনিস থেকে, অথবা কোনো লিখিত কিছু পাওয়া যাচ্ছে।
আমরা জানি একটা সময়ের আগে লিখিত ছিল না কিছু, যেরকম মানে লিখিত থাকলেও সেটাকে আমরা পাঠোদ্ধার করতে পারিনি, যেরকম সিন্ধু সভ্যতায়। সেক্ষেত্রে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু তাদের সমাজ, সভ্যতা এবং সেখানে বিজ্ঞান কতদূর এগিয়ে ছিল এ সম্পর্কে একটা তথ্যনিষ্ঠ আইডিয়া পাওয়া যেতে পারে। যেরকম সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত বাড়িগুলি ইটের তৈরি, পোড়ামাটির ইট। সেখানে দেখা যাচ্ছে যে শিলমোহর সেগুলো পোড়ামাটির, কিন্তু সেখানে কিছু লিখিত আকৃতি পাওয়া যাচ্ছে, অর্থাৎ সেখানে লিখন ছিল। সেখানে কিছু জন্তুর ছবি পাওয়া যাচ্ছে। এইগুলো থেকে আমরা সেখানকার যে সমাজ, সেখানকার যে ও বিজ্ঞানের যে অগ্রগতি সেগুলো সম্পর্কে একটা ধারণা করতে পারি। যেরকম মনে করা যাক কেউ একজন ওখানে যে মহেঞ্জোদারোতে যে স্নানাগারটা পাওয়া গেছে সেরকম একটি স্নানাগার তৈরি করতে শুরু করলো। তাকে কি করতে হবে? তাকে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। আয়তক্ষেত্র আঁকতে মানে তাকে পারপেন্ডিকুলার আঁকার ক্ষমতাটা চাই তার, অর্থাৎ সেগুলো তৈরি করার ক্ষমতাটা তাদের এসেছিল, বিজ্ঞান ততদূর অবশ্যই এগিয়েছিল। যদিও সেটা কেউ লিখে যাননি অথবা সেটা পাঠোদ্ধার আমরা করতে পারিনি, তাহলেও এটা বলা যায় যে এতদূর অবধি অবশ্যই এগিয়েছিল। এছাড়াও সিলগুলোতে কিছু কিছু জিওমেট্রিক ডিজাইন আমরা পাই, সেটাও একটা প্রমাণ যে সেখানে জ্যামিতি সম্পর্কে একটা রুডিমেন্টারি ধারণা তৈরি হয়েছিল। তারপরের যুগটা হচ্ছে বৈদিক যুগ। যেহেতু আমরা মনুমেন্টস নিয়ে বলছি, মানে বাস্তব প্রমাণ নিয়ে বলছি, যেগুলোকে রেডিওমেট্রিক ডেটিং করা যায়, সিন্ধু সভ্যতার যে শহরগুলো আছে তাতে যা পাওয়া গেছে সেগুলো রেডিওমেট্রিক ডেটিং করা হয়েছে। আপনারা জানেন যে সেটা মেহেরগড়ের সভ্যতার সবচেয়ে পুরনো, অথবা সেখান থেকে শুরু করে আজকে যে জায়গা অবধি আমার পাওয়া গেছে আর কি, সেটা অ্যাপ্রক্সিমেটলি 1700 থেকে 1800 বিসি পর্যন্ত। তারপরে আর সেখানকার কোনো চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ যে কোনো কারণেই হোক মানুষজন সেই শহরগুলোকে পরিত্যাগ করে অন্যত্র চলে গেছে। কি কারণ সে মধ্যে আমি ঢুকছি না, কারণ কারণটা আমাদের জানা নেই। কিছু বললে সেটা একটা অনুমান হবে, আমি সেটার মধ্যে যেতে চাইছি না। তারপরে আমরা প্রায় 1500 বিসি থেকে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন সংস্কৃতির, একটা নতুন ভাষার এবং নতুন জন্তুর আগমন হয়েছে, ঘোড়া। তার আগে ভারত ভূখণ্ডে কোনো ঘোড়া ছিল না, সেই জন্য সিন্ধু সভ্যতায় কোনো ঘোড়া পাওয়া যায় না। কিন্তু যখন বৈদিক আর্যরা ভারতবর্ষে আসে তখন তারা ঘোড়া নিয়ে এসছে, একটি সংস্কৃতি নিয়ে এসেছে এবং একটি ভাষা নিয়ে এসছে, যেটাকে ইন্দো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি বলা হয়, ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি বলা হয়। সেই ভাষাটা নিয়ে এসেছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা দীর্ঘ সময়, যে সময়টাতে একটা বিশেষ ধরনের সংস্কৃতির চর্চা হয়েছে, যেটাকে বৈদিক সংস্কৃতি বলে। একটুখানি বলে নিই, আপনারা নিশ্চয়ই জানেন, তবু পাঠক যে শ্রোতা তার জন্য বলছি যে বৈদিক যুগটা এখন অনেক রকম মানে ন্যারেটিভ শুনতে পাবেন, যে কেউ বলবে 9000 বছর, কেউ বলবে 16000 বছর, কেউ বলবে 1 লক্ষ বছর আগে। না, সেটা হতে পারে না, কেননা ইন্ডাস ভ্যালি সোসাইটিটা, যেটাকে সিন্ধু সভ্যতা বলে, সেটার অবসানের পর থেকেই বৈদিক যুগটা শুরু, অর্থাৎ তার শুরুটা ওয়েল ডিফাইন্ড। এবং যখন ভারতবর্ষে, ভারত ভূখণ্ডে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এলো, এবং আপনারা জানেন যে বৌদ্ধের সময়ের প্রায় শখানেক বছরের মধ্যে অনেকটা বিস্তীর্ণ অঞ্চল বৌদ্ধ হয়ে গিয়েছিল, ফলে তার সেই অবধি বৈদিক যুগ বলা হয়। ফলে বৈদিক যুগে বিজ্ঞানের কতটা অগ্রগতি, এটাকে যদি চিন্তা করতে হয় তাহলে ওই সময় কালটার মধ্যে কথা বলতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 1500 বিসি থেকে অ্যাপ্রক্সিমেটলি 600 বিসি, দীর্ঘ সময়। এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি বেদ রচনা হয়েছে। এই সময়টাতে বেদের যে 4 খণ্ড রচনা হয়েছে, বেদাঙ্গ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, সমস্ত কিছু রচনা হয়েছে। তার মধ্যে কিছু কিছু চিহ্ন পাওয়া গেলেও গণিতের একটা বড় চিহ্ন পাওয়া যায়, যেগুলোকে বলে শুল্ব সূত্র। সেগুলোতে শুল্ব মানে হচ্ছে সুতো, দড়ি, তার সূত্র, অর্থাৎ তারা যে যজ্ঞবেদীর উপরে যজ্ঞ করতেন, সেই যজ্ঞবেদী কিভাবে তৈরি করা হবে, কিভাবে তার মাপযোগ হবে, কিভাবে তার আকৃতি আয়তন ঠিক করা হবে, তার
ইউজার্স ম্যানুয়াল বলা যায়। কিন্তু সেখানে দেখা যায় যে আগে যেরকম বললাম পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকার পদ্ধতি, একটা চৌকো স্কোয়ার আঁকার পদ্ধতি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিরূপণ করার পদ্ধতি এগুলো তৈরি হয়েছিল। শুধু তাই নয়, যেহেতু তখনকার দিনে যে সমস্ত দেবদেবীর পুজো হতো তারা যেহেতু নানা হাইরার্কিতে আছেন, কেউ উঁচু কেউ নিচু, ফলে তাদের যজ্ঞবিধির আকৃতি আয়তন মোটামুটি সেইভাবে নিরূপিত হতো এবং সেখান থেকে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম বেরিয়ে আসে। সেটা হচ্ছে যে একটা স্কোয়ার যদি থাকে তার সমান আয়তনে একটা সার্কেল কি করে আঁকবো, অথবা একটা সার্কেল কি করে যদি থাকে তার সমান আয়তনে একটা স্কোয়ার কি করে আঁকবো। এটা কিন্তু একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম। এই প্রবলেমটার সমাধান কিন্তু অ্যাপ্রক্সিমেট সমাধান, অ্যাকুরেট বলবো না, কিন্তু সেটা পূর্বসূত্রতে আছে। এমনকি যেটাকে আমরা পিথাগোরাস থিওরেম বলে জানি তার একটা স্টেটমেন্টও আছে, যদিও প্রমাণটা নেই। প্রমাণ আমি যতদূর জানি প্রথম করেছিলেন চীনের গণিতজ্ঞরা, সেটাও কিন্তু পিথাগোরাসের আগে। এর পরে ভারত ভূখণ্ডে যে মূল মানে উল্লম্ফন বলা যায় বিজ্ঞানের ক্ষেত্রে, সেটা কিন্তু বৈদিক যুগের পরের যুগটাতে। মূলত যে বড় বড় নামগুলি আমরা শুনি সেগুলো কিন্তু বৈদিক যুগের পরের যুগটাতে। যেরকম মনে করা যাক বৈদিক যুগের পরে, যেটাকে টেকনিক্যালি সিদ্ধান্তিক যুগ বলা হয়। সিদ্ধান্তিক কেন না, ওই সময় কিছু সিদ্ধান্ত গ্রন্থ রচিত হয়েছিল যেগুলো মোটামুটি তার টোনটা সেট করেছিল, সেই অর্থে বলছি, সেটার মধ্যে পরে আসছি। কিন্তু এই সময় আয়ুর্বেদে যে অথর্ববেদে যে চিকিৎসা সম্পর্কে অথবা রোগ সম্পর্কে, রোগ নিরাময়ের পদ্ধতি সম্পর্কে কথা ছিল, তার মধ্যে দুটি ধারা ছিল। একটা হচ্ছে যে রোগের কারণ হিসেবে কোনো ভূত প্রেত কারুর প্রভাব এগুলোকে চিহ্নিত করে সেগুলোকে তাড়ানোর ব্যবস্থা করা। আর আরেকটি ছিল যে সেগুলোকে কোনো বাস্তব জিনিস, গাছ গাছড়া শিকড় বাকড় এগুলো দিয়ে নিরাময় করার চেষ্টা করা। এই দুটোই প্রবণতা ছিল। এর মধ্যে দ্বিতীয় যে প্রবণতাটা, সেই প্রবণতাটাকে ব্যবহার করেই চরক সুশ্রুতের আবির্ভাব। অর্থাৎ আয়ুর্বেদ যেটা তৈরি হয়েছিল সেটা তখনকার দিনের এম্পিরিক্যাল নলেজ, এবং তার মধ্যে সবচেয়ে লক্ষণীয় হচ্ছে সুশ্রুতের হাতে সার্জারি যেটাকে বলে শল্য চিকিৎসা, তার একটা ডেভেলপমেন্ট হলো যার কোনো ইকুইভ্যালেন্ট সারা পৃথিবীতে সমকালে পাওয়া যায় না। তার যে বইটা আছে সুশ্রুত সংহিতা, তাতে শখানেকের ওপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের ছবি দেওয়া আছে, ফলে আমরা জানতে পারি যে কি ধরনের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা চেষ্টা করতে, কত সাকসেস পেয়েছিলেন এটার কোনো রেকর্ড নেই, ফলে সেটা নিয়ে কথা বলা যাবে না। কিন্তু ওই ধরনের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট তারা ব্যবহার করতেন তার অন্তত প্রমাণ আছে। লক্ষ্য করে দেখবেন যে আমি যেগুলো বলছি সেগুলো সবকটাই কিন্তু কোনো না কোনো প্রমাণের ভিত্তিতে বলছি। ফলে সুশ্রুত সংহিতা যেহেতু পাওয়া যায়, চরক সংহিতা যেহেতু পাওয়া যায়, সেখানে যা পাওয়া যাচ্ছে সেগুলোকে আমরা প্রামাণ্য বলে ধরতে পারি। কৌটিল্য অর্থশাস্ত্র পাওয়া যায়, লিখিত অবস্থায় পাওয়া যায়। পাণিনি অ্যান্টিকুইটির সবচেয়ে খ্যাতনামা ব্যাকরণবিদ বলা হয়, যেটা বেদের যুগের সংস্কৃত, সেই সংস্কৃতটা সেটাও একরকম সংস্কার করেই তৈরি হয়েছিল বটে, কিন্তু সেটার মধ্যে গ্রামারের অত সুসম্বদ্ধ চলন ছিল না। পাণিনি সেটাকে আরো সংস্কার করে আরো অল্প সংখ্যক বানানের নিয়মের মধ্যে বেঁধে ফেলে এমনভাবে জিনিসটাকে তৈরি করলেন যাতে সারা ভারতবর্ষের একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃত তৈরি হতে পারলো। মানে যেহেতু বহু ভাষাভাষী দেশ, কেরালার মানুষ এক ভাষায় কথা বলে, উত্তরপ্রদেশের মানুষ আরেক ভাষায় কথা বলে, উড়িষ্যার মানুষ আরেক ভাষায় কথা বলে, কিন্তু তাহলেও তাদের মধ্যে জ্ঞানের আদান প্রদান হতে পারলো। তার কারণ হচ্ছে ভাষাটাকে সেই জায়গায় নিয়ে যেতে তিনি পেরেছিলেন, সহজ করেছিলেন। আমাদের কাছে সংস্কৃত পড়তে যতই অসুবিধা হোক না কেন, যে কোনো একটা কথ্য ভাষার তুলনায় সংস্কৃত কিন্তু শেখাটা সহজ, যদিও এখন সেটা একটা ডেড ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাতে এখন আর কেউ ব্যবহার করে না সে অর্থে।
যেগুলো মূলত ডেভেলপমেন্ট হয়েছিল এগুলো ছাড়াও বলবো যে কতগুলো ক্ষেত্রে, যেরকম আমরা যেটাকে অ্যালকেমি বলি, অ্যালকেমি হচ্ছে কেমিস্ট্রির পূর্বসূরি। কেমিস্ট্রি মানে হচ্ছে যে যেগুলো মৌল পদার্থ সেগুলো কিভাবে যুক্ত হয়ে কি তৈরি করে, যৌগ পদার্থ তৈরি হওয়ার নিয়ম কানুন কি, সেগুলো জেনে সেগুলোকে তৈরি করা কেমিস্ট্রি। যে সময় সেটা আসেনি, জানা ছিল না, অনেকটা অন্ধকারে হাত রাখছিলাম আমরা, সেই সময়টাতে কিন্তু মানুষজন নানাভাবে প্রচেষ্টা করেছে এবং সেগুলোর মধ্যে দিয়েই নানাবিধ প্রক্রিয়া অথবা নানাবিধ যন্ত্রপাতি উদ্ভাবন হয়েছে। যেরকম যেটাকে আমরা বক যন্ত্র বলি, রিটর্ট, সেই রকমগুলো তৈরি হয়েছে। তারপরে নানাবিধ জিনিস মিশিয়ে গরম করার পদ্ধতি তৈরি হয়েছে, ঊর্ধ্বপাতনের পদ্ধতি তৈরি হয়েছে। এইগুলো যে তৈরি হয়েছে সেটা হচ্ছে অ্যালকেমিক যুগে। এই অ্যালকেমিক যুগের একজন বিখ্যাত নাম হচ্ছে নাগার্জুন। তার যেহেতু লেখা পাওয়া যায়, সুতরাং আমরা জানি যে তখন কতদূর এগিয়েছিল। আচার্য প্রফুল্লচন্দ্রের যে বইটা আছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, সেখানে এই যুগটার এবং তখন কেমিস্ট্রির কতদূর অগ্রগতি হয়েছিল সেটা সম্পর্কে খুব প্রামাণ্য লেখা আছে। যেরকম পারদ, মার্কারি, মার্কারি জিনিসটা এমনি অন্যান্য ধাতুর মতো না, একটু বিশিষ্ট। সেটা ধাতু হলেও তার লিকুইড। এই যে পারদ জিনিসটা, এটা সম্পর্কে কিন্তু একটা ধারণা তৈরি হয়েছিল। এ কারণে নানা ধরনের এমনকি ওষুধের মধ্যেও পারদকে ব্যবহার করা হতো, অর্থাৎ তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল। এরকম নানাবিধ জিনিস আছে। অ্যাস্ট্রোনমিতে একটা বড় ডেভেলপমেন্ট হয়েছিল। এখানে একটা কথা মনে রাখতে বলবো যে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি দুটো এক জিনিস নয়। অ্যাস্ট্রোলজি হচ্ছে এক ধরনের বিশ্বাস যেটা মনে করে যে আমাদের জন্মের মুহূর্ত দিয়েই আমাদের পুরো জীবনটা নিরূপিত হয়ে যায়। সে কারণে তারা জন্ম মুহূর্তের রাশি, লগ্ন এই সমস্ত তারা খোঁজ করে তারও কিছু অঙ্ক কিছু করে টরে তা বলেন যে তোমার এই হবে, হবে না। এই যে বিশ্বাসটা, এটা জ্যোতিষ। একটা সময় এই জ্যোতিষ শব্দটা জ্যোতির্বিজ্ঞান অর্থেই ব্যবহার হতো। জ্যোতিষ কথাটা অ্যাস্ট্রোলজি অর্থে তখন ব্যবহার হতো না। ইনফ্যাক্ট বৈদিক যুগে কোনো অ্যাস্ট্রোলজি ছিলই না। বৈদিক সাহিত্য কোথাও অ্যাস্ট্রোলজি, এই যে বিলিফটার কথা বললাম, অথবা সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এদের আমাদের জীবনের উপর প্রভাব নিয়ে যে বিশ্বাস, এগুলো কিন্তু বৈদিক সাহিত্যে তার কোনো চিহ্ন পাওয়া যায় না। চিহ্ন পেতে আরম্ভ আমরা করি আলেকজান্ডারের ভারত আক্রমণের পরে, যখন ইউরোপীয় সভ্যতা, বিশেষ করে গ্রিক সভ্যতা, সেটার সঙ্গে ভারতীয় সমাজ পরিচিত হলো। সেখান থেকে বই এলো, সেখান থেকে মানুষ এলো, সেখান থেকে লোকেদের সঙ্গে আদান প্রদান হলো, কিছু চিন্তা সেখান থেকে এদেশে এলো। তারপর থেকে প্রথম আমরা পাই। কিন্তু অ্যাস্ট্রোনমিও এসেছিল তাদের সাথে। ভারতবর্ষে যে অ্যাস্ট্রোনমিটা ওই সময় চর্চা হয়, সেইগুলো এইখানে বলবো যে সেইগুলো সিদ্ধান্ত সাহিত্যের মধ্যে আছে। তার মধ্যে কিছু কিছু সিদ্ধান্ত হচ্ছে পিতামহ সিদ্ধান্ত, এই জাতীয় সূর্য সিদ্ধান্ত। আবার কিছু কিছু সিদ্ধান্ত আছে, সিদ্ধান্ত বই আছে, যেগুলো নামটা থেকেই বোঝা যায় এটা ভারতবর্ষীয় নয়। পৌলিশ সিদ্ধান্ত, জবন সিদ্ধান্ত, লিখিত বই। অর্থাৎ বোঝা যায় যে এগুলোর মধ্যে মধ্যেই বোঝা যায় যে ইউরোপীয় প্রভাব, জবন মানে হচ্ছে শ্বেতাঙ্গ, অভারতীয়, সেই তাদের একটা প্রভাব এখানে এসেছে। কিন্তু তখন যে সেই সময়টাতে, সেই যে পিরিয়ডটাতে এই সিদ্ধান্ত সাহিত্যগুলো লেখা হয়েছে, সেই পিরিয়ডটাতে কিন্তু তখন ইতিমধ্যেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জ্যোতিষ্ক, চাঁদ এবং সূর্য, এদের গতি সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয়ে গিয়েছিল। একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, আমরা তো মনে করি যে সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা জানি পূর্ব দিকে ওঠে। কিন্তু আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে সূর্যের উঠছে হরাইজনের কোন জায়গাটা, এটা যদি আমরা নজর করি, তাহলে দেখবো রোজ এক জায়গায় উঠছে না। রোজ কিছুটা এগিয়ে যাচ্ছে, অর্থাৎ কিছুটা উত্তরের দিকে যাচ্ছে অথবা কিছু দক্ষিণের দিকে যাচ্ছে, যেটাকে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বলে।
এই উত্তরায়ণ দক্ষিণায়ন কিন্তু তারা সম্যকভাবে চিহ্নিত করতে পেরেছিলেন। উত্তর দিকে যেতে যেতে যেখানে শেষ বিন্দুতে পৌঁছে তারপর দক্ষিণ দিকে আসতে আরম্ভ করে সূর্যোদয়ের স্থানটি, সেই জায়গাটি সংক্রান্তি হিসেবে তারা চিহ্নিত করেছিলেন। ফলে এইগুলো খুব সুচিহ্নিত দিন ছিল। শুধু তাই নয়, আমাদের মনে হতে পারে তাহলে এই উত্তর দিকে যাওয়া এবং তারপর দক্ষিণ দিকে ফেরা, এই করে আবার একই জায়গায় ফিরে আসবে তাহলে 365 দিন পরে, বছরটা হচ্ছে 365 দিন। তারা এও নজর করেছিলেন যে কাছাকাছি ফিরলেও ঠিক সেই জায়গায় ফেরে না। ফলে সেখান থেকে তারা নিরূপণ করার চেষ্টা করেছিলেন যে তাহলে কত বছর পরে আবার ঠিক একই জায়গায় ফিরবে। এই যে একটুখানি সরে গেল, সেটা যদি আমি যোগ করতে কত বছর পরে ফিরবে। এবং তাদের হিসেবে দাঁড়িয়েছিল যে 3,20,000 বছর পরে। এটাকে তারা মহাযুগ বলতেন। এই মহাযুগটা এলো কোত্থেকে? আসলে পৃথিবীর চারিদিকে সূর্যের কক্ষপথ যেটা, তার আবর্তন কালটা কিন্তু 365 দিন নয়, 365 দিন একটু বেশি। এই জন্যে 4 বছর পর পর আমরা লিপ ইয়ার করি। লিপ ইয়ার করার মাধ্যমে কিছুটা সংশোধন করার চেষ্টা করি, কিন্তু সেটা পুরোটা হয় না। কারণ সেটা 365.25 হলে তবে লিপ ইয়ার দিয়ে সংশোধন করা যেত, ওটা একটুখানি তার থেকে বেশি। কিন্তু তারা যে হিসেবটা করেছিলেন সেখান থেকে যেটা আমরা যদি এখন ব্যাক ক্যালকুলেট করি, তাহলে পৃথিবীর তাহলে এক বছরের দৈর্ঘ্য কতটা, তাহলে কিন্তু কাছাকাছি একটা সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ তারা কিন্তু অবজারভেশনাল অ্যাস্ট্রোনমিতে সত্যি সত্যি সেটা অ্যাডভান্স করেছিলেন। অ্যাস্ট্রোনমি এগোয় কিন্তু অঙ্কের হাত ধরে, গণিতের হাত ধরে। তারা যে ওই 3,20,000 দিয়ে লিখতে হলো তাদের, 360.27 লিখলেন না। তার কারণ হচ্ছে 365.27 লেখার পদ্ধতিটি তখনো পর্যন্ত উদ্ভাবন হয়নি, অর্থাৎ সংখ্যা লিখন পদ্ধতি। সংখ্যা লিখন পদ্ধতিটা আমাদের দেশে দীর্ঘকাল পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে 10-এর নাম্বার, মানে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 অব্দি যাওয়ার পরে তারপরে 10 আসবে। তো 10 আমরা এখন লিখি 1-এর পরে 0 বসিয়ে, তখন শূন্যের আবিষ্কার হয়নি। বৈদিক যুগে শূন্যের আবিষ্কার হয়নি, বৈদিক যুগের অনেকটা পরে হয়েছে। এখন মনে করা হয় 2nd অথবা 3rd সেঞ্চুরিতে এডি তে শূন্য প্রথম এসেছে। তার মানে যখন লিখতেন তখন ওই 10-এর সংখ্যাটার জন্য একটা নতুন চিহ্ন দরকার হতো। সেই চিহ্নর পাশে 1 বসিয়ে 11 হতো, চিহ্নর পাশে 2 বসিয়ে 12 হতো, এই করে করে 19 অব্দি যাওয়া যেত। 20-র জন্য আরেকটা সংখ্যা দরকার হতো, আরেকটা চিহ্ন দরকার হতো। এইভাবে তখন সংখ্যা লিখন পদ্ধতি ছিল। ইনফ্যাক্ট অশোকের শিলালিপিতে এই খরচটিতে যেটা পাওয়া যায় সেটা এইভাবেই সংখ্যা লিখন আছে। কিন্তু যখন শূন্য আবিষ্কার হলো, অর্থাৎ কিছুর অ্যাবসেন্স অফ সামথিং, কিছু না থাকা, সেটাও যে একটা সংখ্যা, এটা কিন্তু খুব সহজ ধারণা নয়, সহজ কনসেপ্ট নয়। এইটা যখন এলো এবং সেটাকে একটা শূন্য হিসেবে, একটা সংখ্যা হিসেবে অবতীর্ণ হলো, এবং তার মাধ্যমে আজকে যেটাকে আমরা প্লেস ভ্যালু সিস্টেম বলি, মানে 365 মানে হচ্ছে 3 × 10⁻² প্লাস 6 × 10⁻1 প্লাস 5 × 10⁻0। এই যে লেখার পদ্ধতিটা আমরা এখন ব্যবহার করি, এটাও কিন্তু ভারতবর্ষেই তৈরি হয়েছিল। এইটা যখন হলো, যখন একটা সংখ্যা লিখন পদ্ধতির জায়গায় একটা নতুন সংখ্যা লিখন পদ্ধতি আসে, তখন স্বাভাবিকভাবে সম্পূর্ণ পাটিগণিত তাদের তৈরি করতে হয়, তারা করেছিলেন। ফলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু, স্কোয়ার করা, স্কোয়ার রুট করা, তার যে এত ধরনের যে পদ্ধতি লাগে, সেই পদ্ধতিগুলো ভারতবর্ষেই তৈরি হয়েছিল। এটা আমাদের গর্বের বিষয়। এরপরে আমরা দেখব যখন এগুলো তৈরি হয়ে গেল, তখন দেখব যে ভারতবর্ষে গণিতের একটা উল্লম্ফন ঘটেছে, বিশাল। প্রথম যে জ্যোতিষ্ককে আমরা পাই তিনি হচ্ছেন আর্যভট্ট। আর্যভট্ট মানে গণিতের ক্ষেত্রে কি অবদান, অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে কি অবদান, সেটা বিশাল। ইনফ্যাক্ট তিনি পৃথিবীতে প্রথম যিনি আমাদের যে জ্যোতিষ্কগুলো আছে, সূর্য, চাঁদ, বাকি তারাগুলো সবই দেখতে পাই আমরা পূব থেকে পশ্চিম দিকে যায়। সকলে মনে করতো যে তারা পূব থেকে পশ্চিম দিকেই যায়। তিনি প্রথম এটাকে অনুমান করতে পেরেছিলেন যে না, তাহলে হয়তো এরকমটা যে পৃথিবী একটা গোল
বলের মতো, এবং সে নিজের অক্ষের চারিদিকে স্পিন করছে, ঘুরছে। এই যে তিনি বললেন এবং এটার মাধ্যমে তাদের গতিকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন, এটা কিন্তু তার সমসাময়িক যুগের লোকেরা মেনে নেয়নি, তার থেকে 200-300 বছর পরেও লোকে মেনে নেয়নি। কিন্তু তিনি ভাবতে পেরেছিলেন সেটা। তিনি ফিফথ সেঞ্চুরিতে, পঞ্চম শতকে, তারপরে ষষ্ঠ শতকে বরাহমিহির, সপ্তম শতকে ব্রহ্মগুপ্ত, এরা কেউ কিন্তু মেনে নেননি তার কথা, যদি এরা খুব বড় গণিতজ্ঞ ছিল। ট্রিগোনোমেট্রি, যেটা সাইন, কস, ট্যান, কোসেক, এগুলো আমরা জানি, সেগুলো শুরুটা কিন্তু ভারতবর্ষ নয়, সেগুলো শুরুটা কিন্তু গ্রিসে। সেখানকার অ্যাস্ট্রোনমাররা তাদের অঙ্ক কষার জন্য প্রয়োজনে তারা সাইন টেবিল তৈরি করেছিলেন। কিন্তু আর্যভট্ট যখন সাইন টেবিল করতে গেলেন, তিনি কিন্তু 1 ডিগ্রি ডিফারেন্সে সাইন টেবিল করতে পারেন। সাইন 1 ডিগ্রি, সাইন 2 ডিগ্রি, সাইন 3 ডিগ্রি, এইভাবে তিনি করেছেন। পাইয়ের মান বের করেছেন। পাইয়ের মানটা আমরা যা জানি এখন 3.1416, তিনি সেভাবেই বের করতে পেরেছেন। অর্থাৎ তিনি যখন লিখেছেন তখন একটা রেশিও হিসেবে লিখেছেন, কিন্তু রেশিও হিসেবে লিখেছেন কেননা তখনও পর্যন্ত ব্যাপকভাবে দশমিকের ব্যবহার প্রচলিত হয়নি, ওটা প্রচলিত হয়ে একটু সময় লেগেছে। কিন্তু তাহলে আমরা জানি যে যে ভ্যালুটা তিনি লিখেছেন সেটা ওই 3.1416E। তারপরে আমরা বরাহমিহিরকে পাই, তারপরে ব্রহ্মগুপ্তকে পাই। ইনফ্যাক্ট আজকে স্কুলে ছাত্ররা যতটা ট্রিগোনোমেট্রি পড়ে, ট্রিগোনোমেট্রিক যে রিলেশনগুলো আমরা শিখি স্কুলে পড়তে, সেগুলো সবই প্রায় ব্রহ্মগুপ্তের লেখায় পাওয়া যায়। তার মানে হচ্ছে যে তারা এতদূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন। ইনফ্যাক্ট তারা সাইনকে বলতেন জ্যা, কোসাইনকে বলতেন কো জ্যা, এক্স ওয়াই জেড, এইগুলো যে আমরা লিখি যার মাধ্যমে অ্যালজেব্রা করি, সেগুলোকে তারা তারা ইয়া, যে কোনো একটা জিনিস ইয়া, এইটা দিয়ে চিহ্নিত করতেন এক্স কে। যদি এক্স ওয়াই থাকে তাহলে, এক্স ওয়াই জেড থাকে তাহলে রঙের যে কথাগুলো আছে, লাল, নীল, হলুদ, ল, ন, হ, এইগুলোকে নিয়ে তারা কিন্তু অ্যালজেব্রা করতে পারতেন। অ্যালজেব্রার যে ডেভেলপমেন্টটা তার অনেকটা কিন্তু এদেশে হয়েছে, পুরোটা নয়, অনেকটা হয়েছে আরব দেশে। শুরুর দিকটা এদেশে হয়েছে, এমনকি যেটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলি, সেইটার যে সলিউশনটা আমরা স্কুলে পড়ি, -b প্লাস মাইনাস স্কোয়ার রুট b স্কোয়ার মাইনাস 4ac/2a, এটা কিন্তু যদ্দূর জানা আছে ভারতবর্ষে পাওয়া যায়। যদিও এটা শ্রীধর আচার্যের নামটা এটার সঙ্গে যুক্ত আছে, যুক্ত করে, কিন্তু তার আগে এটা জানা ছিল, সম্ভবত উনি তার প্রমাণটা ঠিক মতো দিয়েছিলেন, লিখেছিলেন। যাই হোক, এনাদের সময়টা ওই 5th সেঞ্চুরি, 6th সেঞ্চুরি, 7th সেঞ্চুরি। শ্রীধর আচার্য একটু পরে, সেদিকে আসছি আমি। কিন্তু তারপরে এই সময়টার পরে দেখা গেল, এর মধ্যে আরেকটি জিনিস বলিনি, সেটা হচ্ছে যে মেটালার্জির ক্ষেত্রে কিন্তু বড় অ্যাডভান্সমেন্ট ভারতবর্ষে হয়েছিল, তার প্রমাণ আছে। লোহা, যখন থেকে লৌহ যুগ তখন থেকেই লোহা ব্যবহার হচ্ছে। অর্থাৎ যখন থেকে লৌহ যুগটা সকলেই জানি কোন সময়। কিন্তু লোহা যেটা বের করা হয় আকরিক থেকে, সেইটা ব্রিটল, ভেঙে যায়। এই জন্যে, কেননা তার মধ্যে অনেকটা ফসফরাস থাকে, সালফার থাকে, এইগুলো থাকলে ওটা ব্রিটল হয়ে যায়, ভেঙে যায়। ফলে সেগুলোকে নিষ্কাশন করে বের করে নেওয়া, অক্সিডাইজ করে বের করে দেওয়া, করার মাধ্যমে ইস্পাত তৈরি করা, তার যে পদ্ধতি সেটা কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছিল, যেটাকে উডস স্টিল বলে। ফলে দীর্ঘকাল পর্যন্ত ভারতবর্ষ থেকে স্টিল নিয়ে গিয়ে সর্বত্র তরোয়াল তৈরি হতো, কারণ অন্য যে লোহা সেটা দিয়ে তরোয়াল করা যেত না। পরে সেই টেকনিকটা দামাস্কাসে যায়, এবং তারপরে ইউরোপের লোকেরা দামাস্কাস থেকে কিন্তু বলে ওটাকে দামাস্কাস স্টিল বলতো, কিন্তু অ্যাকচুয়ালি টেকনোলজিটা এখানে তৈরি। ফলে সেটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্সমেন্ট। এই যে অ্যাডভান্সমেন্টগুলোর কথা বলছি, আচার্য প্রফুল্লচন্দ্র যখন তার বই লিখছেন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, একটা সময় সে খুব বাংময়ভাবে তিনি বলছেন যে এইগুলো আমাদের দেশে তখন তৈরি হয়েছিল। কিন্তু তারপরই একটা চ্যাপ্টার আছে যেখানে বলছেন তাহলে গেল কোথায়, তাহলে এই জ্ঞানটা গেল কোথায়। তিনি দেখাচ্ছেন যে একটা সময়ের পরে ভারতে বিজ্ঞানের একটা অধোগতিও ঘটে। অধোগতি, ডিক্লাইন অ্যান্ড ফল অফ ইন্ডিয়ান সায়েন্স, ওনার একটা চ্যাপ্টার আছে বইতে।
এই ডিক্লাইনটা কেন হলো, এইটা কোন সময় হয়েছে? মোটামুটি নবম শতক থেকে তার শুরু, এবং তারপরে সেই ডিক্লাইনটা হতে হতে, তখনও কিন্তু শুরু মানে তার মানে ঝটকা ডিক্লাইন করে গেছে সঙ্গে সঙ্গে তা না, সেটারও একটা সময় লাগে। এই জন্য আমরা দশম শতকে শ্রীধরাচার্যকে পাই, একাদশ শতকে ভাস্করাচার্যকে পাই। কিন্তু ভাস্করাচার্য ছিলেন মানে নিভে যাওয়ার আগে শেষ প্রদীপ যেরকম দপ করে জ্বলে ওঠে সেরকমটা। তিনি আবার মূল যেখানে এতদিনের ডেভেলপমেন্ট হয়েছিল উত্তর ভারত, মানে আজকের উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত জায়গায়, সেখানকার লোক নয়। ভাস্করাচার্য হচ্ছে কর্ণাটকের লোক, আজকের কর্ণাটক। ফলে তখন মানে জ্ঞান বিজ্ঞানের চর্চাটা অনেকটা দক্ষিণ দিকে সরে যাচ্ছিল বলা যায়। তার মধ্যে আমরা ততদিন পর্যন্ত যে সিদ্ধান্ত সাহিত্যের যে যে স্টাইলটা ছিল, জ্যোতির্বিজ্ঞান, গণিত শাস্ত্র, তার একটা তখনকার দিনে যতটা উঁচুতে ওঠা সম্ভব সেটা আমরা দেখতে পাই। প্র্যাকটিক্যালি তখনকার দিনে সমস্ত জ্ঞান যত দূর হয়েছিল সেটাকে আহরিত করে তার বইগুলো আছে। বীজগণিত আছে, গোলাধ্যায় আছে। গোলাধ্যায় মানে হচ্ছে আকাশটাকে আমরা যখন দেখি তখন একটা গোলকের মতো দেখি, এই জন্য স্ফেরিক্যাল ট্রিগনোমেট্রি বলে। আমরা যে কোনো দুটো তারার মধ্যে যে দূরত্বটা, সেটা একটা স্ফিয়ারের মধ্যে তারার দূরত্ব, তাদের অবস্থান, তাদের এক পরস্পরের মধ্যে যে যে সম্পর্ক, এগুলোকে স্ফেরিক্যাল জিওমেট্রি। তার জন্য একটা বই লিখেছিলেন গোলাধ্যায়, খুবই ভালো, তখনকার দিনের অর্থে একটা বিশাল ডেভেলপমেন্ট। আরেকটা বই লিখেছিলেন যেটা অনেকটা ধাঁধার মতো, অঙ্কের ধাঁধার মতো, যেটাকে বলে লীলাবতী। অনেকে বলে যে তার মেয়ে ছিলেন লীলাবতী, তাকে শেখানোর জন্য তিনি কিছু অঙ্কের ধাঁধা তৈরি করেছেন, সেটা হচ্ছে। এবং তার তিনি মানে যেটাকে অ্যাস্ট্রোনমি বলে, তার একটা খুব উৎকর্ষে পৌঁছেছিলেন। কিন্তু তারপরে আর কিছু পাওয়া যায় না। ভাস্করাচার্যের পরে প্র্যাকটিক্যালি জিরো। সারা ভারতবর্ষে কোনো বিজ্ঞানের চর্চা পাওয়া যায় না, এক্সেপ্ট একটা ছোট কথা বলবো, এক্সেপ্ট একটা, সেটা হচ্ছে যে কেরালায় একটা নদীর পাড়ে 3-4টে গ্রাম ছিল, আজকের কোট্টায়ামের কাছাকাছি। সেই 3-4টে গ্রামে অনেকটা আইল্যান্ডের মতো করে সেখানে এই জ্যোতির্বিজ্ঞান এবং অঙ্কের চর্চা হতো, যেটাকে কেরালা স্কুল অফ ম্যাথমেটিক্স বলে। সেখানে তারা কিন্তু অনেকদূর ডেভেলপ করেছিল, কিন্তু এটা একটা পকেটের মতো। সারা ভারতে তার কোনো প্রভাব তখন পড়েনি, সেটা পরে আমরা জানতে পেরেছি। এগুলো কিন্তু প্রমাণ আছে, তাই বলছি। প্রশ্নটা হচ্ছে যে তাহলে ভারতবর্ষে বিজ্ঞান এতদূর যে অগ্রগতি হচ্ছিল, তার অবনতিটা হলো কেন? আচার্য প্রফুল্লচন্দ্র সেই প্রশ্নটা ফেস করেছেন। তার বইতে ওই চ্যাপ্টারটাতে তিনি 3টে কারণ দেখিয়েছেন। একটা হচ্ছে যে বিজ্ঞান চর্চা করতে গেলে যে কাজ করবে এবং যে চিন্তা করবে, হয় একই লোক হতে হবে, আর তা নইলে তাদের মধ্যে একটা নিবিড় সংযোগ থাকতে হবে। কারণ যে বস্তু জগৎকে দেখছে, তাকে হাতে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, অর্থাৎ বস্তু জগতের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক, সে যদি সেইটা সম্পর্কে চিন্তা করে তাহলে তার সম্পর্কে নতুন কিছু আবিষ্কার করতে পারে। অথবা সে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করলো, সে যদি কোনো চিন্তাবিদকে জানায়, তাদের মধ্যে যদি আলাপ আলোচনা হয়, তার মধ্যে দিয়ে এটা হতে পারে। তিনি বলছেন যে যখন থেকে কাস্টিজম একটা খুব মানে দৃঢ়ভাবে, তার আগে ছিল কাস্টিজম কিন্তু ওরকম দৃঢ়ভাবে ছিল না, সেটা যখন খুব দৃঢ়ভাবে ভারতবর্ষের সমাজের উপর গেড়ে বসে, তখন কিন্তু the doers did not talk to thinkers and thinkers did not talk to doers. যারা কাজ করে তাদের সঙ্গে যারা চিন্তা করে তাদের মধ্যে কোনো সংযোগ রইল না। তিনি বলছেন যে এই পরিস্থিতিতে জ্ঞান বিজ্ঞানের চর্চা হতে পারে না। তিনি এও বলছেন যে তাহলে খুব বেশি যেটা হতে পারে সেটা হচ্ছে যে হস্তশিল্পের কিছু অগ্রগতি হতে পারে, কিন্তু তার সঙ্গে মাথার যোগাযোগ সংযোগ না থাকায় জ্ঞান চর্চা হতে পারে না। দ্বিতীয় যে কথাটা বলছেন সেটা হচ্ছে, সেটা একটা স্পেসিফিক, তিনি ফেস করছেন কথাটা। আচ্ছা, সুশ্রুতের আমলে যদি শল্য চিকিৎসার ডেভেলপমেন্ট হয়ে থাকে, সেই শল্য চিকিৎসা গেল কোথায়? তার জ্ঞানটা গেল কোথায়? এখন তো নেই, ভারতবর্ষে ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়টা ছিল, সুশ্রুতের আমলে গেল কোথায়? তিনি বলছেন যে কোনো শিক্ষক যদি তার ছাত্রকে শল্য চিকিৎসার শিক্ষা দিতে চান,
তাহলে একটাই উপায় আছে, সেটা হচ্ছে সব কেটে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখানো এবং কিভাবে কাটতে হবে শল্যচিকিৎসা করার সময় সেটাকে শেখানো, অর্থাৎ সব কাটা। তিনি বলছেন, প্রফুল্লচন্দ্র বলছেন যে যখন মনুসংহিতা এসে গেল, মনুসংহিতাতে পরিষ্কার লেখা রইল যে সব শুধুমাত্র ডোমেরাই স্পর্শ করতে পারবে, আর কি স্পর্শ করতে পারবে না। অর্থাৎ যিনি শিক্ষক, তিনি কিন্তু কোনো সব কেটে শিক্ষা দিতে পারবেন না। ফলে তখন কিন্তু আর শল্যচিকিৎসা শিক্ষা দেওয়াটা সম্ভব না, বন্ধ হয়ে গেছিল। তৃতীয় যে কারণটা তিনি বলছেন সেটা আরেকটু গূঢ়। তিনি বলছেন যে বিজ্ঞান চর্চা করতে গেলে আমরা কি করি, আমরা এই আশেপাশের বস্তু জগৎ সম্পর্কে আমার মনে প্রশ্ন আসে, প্রশ্ন করি এবং সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এটার মাধ্যমেই বিজ্ঞান চর্চা হয়। কিন্তু যে সময় শঙ্করের মায়াবাদ ভারতবর্ষের চিন্তা জগতে প্রভাব বিস্তার করলো, মায়াবাদ কি বলে যে আশেপাশে যা দেখছো বস্তু জগৎ, এগুলো কিন্তু মায়া, এটা প্রপঞ্চ, এটা বাস্তব নয়, এটা সত্য নয়, সত্য অন্য কোথাও আছে। ফলে এই চিন্তাটা যখন গেড়ে বসলো ভারতবর্ষের যারা চিন্তাশীল মানুষের মধ্যে, তখন কিন্তু তিনি বলছেন যে আর বিজ্ঞান চর্চা হতে পারে না। তুমি যদি মনে করো তুমি যেগুলো সম্পর্কে তোমার প্রশ্ন করার কথা সেগুলো হচ্ছে মায়া, সেগুলো প্রপঞ্চ, সেগুলো বাস্তব নয়, মিথ্যা, তাহলে তুমি তার সম্পর্কে প্রশ্ন করতে পারো না, সম্ভব না। ফলে তখন ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান সমস্ত দিক থেকে একটা অধোগতি হয়েছিল। যেরকম ইউরোপে একটা অন্ধকারময় যুগ এসেছিল, ভারতবর্ষ একটা অন্ধকারময় যুগ এসেছিল। এখানে আজকাল একটা কথা চালু আছে, চালু করে দেওয়া হচ্ছে যে এই যে অধোগতিটা হয়েছিল সেটা হচ্ছে মুসলমানদের আক্রমণের ফলে, কিন্তু টাইম স্কেলে মেলে না। কারণ আমি বলেছি যে এই অধোগতি শুরু হচ্ছে নবম শতাব্দীতে এবং তারপরে দশম একাদশ শতাব্দীতে সেটার একটা সেটা প্রায় পরিপক্ক রূপ পেয়ে গেছিল এই অধোগতিটা। কিন্তু ভারতবর্ষে আফগানিস্তান থেকে প্রথম আসা শুরুটাই একাদশ শতকে, এবং দিল্লি সুলতানেট এটা প্রথম দিল্লি দখল হয় সেটাও হচ্ছে দ্বাদশ শতকে, এবং তারপরে তখনও কিন্তু ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা তখন কিন্তু তাদের দখলে ছিল না, শুধুমাত্র পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি অব্দি এসেছিল। ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে যারা মুসলিম শাসক তাদের রাজত্ব হয় মূলত মুঘল আমলে, সেটা অনেক পরে। অর্থাৎ ভারতবর্ষের বিজ্ঞানের অধোগতি হয়ে গিয়েছিল, তারপরে এই আক্রমণটা হয়। ফলে এই দুটো রিলেটেড না। কিন্তু এরপরে একটা দীর্ঘ সময় ভারতবর্ষে কোনো বিজ্ঞান চর্চা হয়নি। কি হয়েছে? বিশ্বাসের চর্চা। কি হয়েছে? বিশ্বাস করো, প্রশ্ন করো না। কি হয়েছে? এটা করতে হবে, সেটা করতে হবে না। অশ্লেষা, মঘা, অম্বুবাচী, এই সমস্ত কি করতে হবে, কি করতে হবে না, এবং সেই দিয়ে যেতে যেতে সমাজ এত পচে গলে গেল যে যখন রামমোহন রায় দেখছেন, তখন দেখছেন যে সমাজের মধ্যে এত ধরনের বিষ, এত ধরনের কুসংস্কার, এত ধরনের কুআচার, বিধবা তাকে পুড়িয়ে দিতে হবে। একজন 70 বছরের বৃদ্ধ সে 8 বছরের মেয়েকে বিয়ে করছে, কেননা সে কুলীন। এই যে এইগুলো তো শুধুমাত্র রামমোহনের সময় ছিল তা নয়, আমাকে শরৎচন্দ্র সেগুলো নিয়ে লিখেছেন। অর্থাৎ এতদিন পর্যন্ত এগুলো ছিল, এই আচারগুলো, সেইগুলো এই যে যখন অন্ধকারময়, তখন আমাদের সমাজে এগুলো চালু হয়েছে। যারা শূদ্র তাদের উপর, মানে একটা শূদ্র সে একটা বিশেষ ধরনের কাজ করে, একটা জিনিস যে শূদ্র সে তাকে স্পর্শ করা যাবে না, অস্পৃশ্যতা এই সময় চালু হয়েছে। ফলে এগুলোর মাধ্যমে ভারতবর্ষের সমাজ কিন্তু বহুদূর পিছিয়ে গেছে। আবার দ্বিতীয়বার তার একটা রিসার্জেন্স ঘটে। যেহেতু আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান অনুসন্ধানটাও আছে, সুতরাং বলি যে আজকে যেটাকে আমরা বিজ্ঞান বলে বলি, সেই বিজ্ঞানটার শুরু কিন্তু ইউরোপের রেনেসাঁতে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যে বিজ্ঞান মানে বিজ্ঞানের পদ্ধতি।
আমি বস্তু জগৎ সম্পর্কে সত্য অনুসন্ধান করতে চাই, করার পদ্ধতি কি হবে, কিভাবে খুঁজব? আমার মন গড়া কিছু ভাবলেই হবে না। তাহলে এই যে পদ্ধতিটা, সেটা কিন্তু ইউরোপের রেনেসাঁসের সময় তৈরি হয়। বেকনের মাধ্যমে, দেকার্তের মাধ্যমে, গ্যালিলিওর মাধ্যমে, এরকম কয়েকজন মানুষ, দার্শনিক মূলত, তারা এই পদ্ধতিগত দিকগুলো তৈরি করেন এবং তার প্রভাবেই ইউরোপের ফার্দার ডেভেলপমেন্ট হয়। আমাদের দেশে সেটার যখন হাওয়াটা আসে, প্রথম যখন মানে ব্রিটিশ শাসন চালু হয়, ব্রিটিশরা না চাইলেও, তারা শুধুমাত্র কিছু কেরানি তৈরি করতে চাইলেও, তাদের মাধ্যমে কিন্তু ইংরেজি বইগুলো আসে এবং সেটার মাধ্যমে একটা জানলার কপাট খুলে যায়। প্রথম রামমোহন সেটা থেকে বিষয়বস্তু আহরণ করেন এবং আমাদের দেশে যেটাকে বলে ইন্ডিয়ান রেনেসাঁস, সেটা শুরু হয়। ইন্ডিয়ান রেনেসাঁস যেটা হয়, তার সবচেয়ে শক্তিশালী পুরুষ হচ্ছেন বিদ্যাসাগর। তার মাধ্যমে তিনি, যেটা আমাদের অনেকটা সংস্কৃত ভিত্তিক এডুকেশন সিস্টেম ছিল, ইউরোপিয়ান যেটা তৈরি করেছিল, মানে সাহেবরাই আমাদের দেশে একটা সংস্কৃত ভিত্তিক এডুকেশন সিস্টেম চালু করেছিল। সংস্কৃত কলেজ যেটা প্রচলিত ছিল, সেটাকে পরিবর্তন করে আধুনিক বিজ্ঞান, আধুনিক গণিত, আধুনিক ইংরেজি, সেগুলোর মাধ্যমে পড়ানোর বিষয়টা চালু করার মাধ্যমে একেবারে সটান ইউরোপীয় রেনেসাঁর হাওয়াটা ভারতবর্ষে এনে দেন বিদ্যাসাগর। তার ফল ফলেছে একেবারে অবিলম্বে। বিদ্যাসাগর যখন কাজ করছেন, সেটা হচ্ছে 1850-60 এরকম টাইম। ওই দশকে, 1860-এর দশকে জন্ম নিয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র, আচার্য জগদীশচন্দ্র, রবীন্দ্রনাথ, লালা লাজপত রায়, মানে একটা বিবেকানন্দ, একটা গ্যালাক্সি। তাদের মধ্যে যারা বিজ্ঞান চর্চা নিয়ে এগিয়ে গেলেন, আচার্য প্রফুল্লচন্দ্র, আচার্য জগদীশচন্দ্র, কিচ্ছু ছিল না তখন আমাদের দেশে। তারা একেবারে ফ্রেশ, কিচ্ছু না থেকে, জিরো থেকে শুরু করে তারা এমন শীর্ষে পৌঁছতে পারলেন, সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে রইল। তার পরের জেনারেশনটা, তাদেরকে তারা যাদেরকে শিক্ষিত করলেন, তাদের মধ্যে পাই মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, সিভি রামন। রামন এখানে পড়াশোনা করেননি, পরে পুরো গবেষণাটা কলকাতায় করেছেন। ফলে তারপরে একটা যুগ ছিল, সেই যুগে হঠাৎ দেখা যাবে যে আবার একটা উল্লম্ফন ঘটে। এই সপ্তাহে দেশ পত্রিকাতে পলাশ বরণ পালের একটা লেখা বেরিয়েছে, ভারতীয় বিজ্ঞানের স্বর্ণযুগ বলে। তাতে তিনি দেখাচ্ছেন যে যখন কোয়ান্টাম মেকানিক্স, রিলেটিভিটি, এই সমস্ত দিকে যখন ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সময়কার এন্টায়ার ডেভেলপমেন্টটা হয়েছে পশ্চিম ইউরোপে, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত জায়গায়, ডেনমার্ক, এসব জায়গায়। ঠিক 4টে ডেভেলপমেন্ট হয়েছে এই ওয়েস্ট ইউরোপের বাইরে। তার মধ্যে একটা কমটন আমেরিকায়, বাকি 3টেই কলকাতায় বসে। বাকি 3টে ডেভেলপমেন্ট হয়েছে কলকাতায় বসে। মেঘনাথ সাহা সাহা ইকুয়েশন তৈরি করেছেন, সত্যেন্দ্রনাথ বসু বসু সংখ্যায়ন তৈরি করেছেন, এবং সিভি রমন, আমরা জানি, রমন এফেক্ট আবিষ্কার করেছেন কলকাতায় বসে। ফলে এর মাধ্যমে একটা বড় উল্লম্ফন হয়েছিল আরেকবার। কিন্তু আমরা দেখবো তারপরে আবার আমাদের যে জিজ্ঞেস করা হয় যে ভারতে তো বিজ্ঞানের এত সংগঠন, এত সংস্থা, এত ইনস্টিটিউশন তৈরি হয়েছে স্বাধীনতার পরে, কিন্তু সেই স্ট্রেচারের বিজ্ঞানী আমরা পাচ্ছি না কেন? এই প্রশ্নটা স্বাভাবিক। হ্যাঁ, আমরা মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, রামনের মতো স্ট্রেচারের বিজ্ঞানী পাইনি। এর মধ্যে রামন নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু সকলেই মানে যে এর বাকি দুজনও কিন্তু নোবেল প্রাইজ পরই যোগ্য ব্যক্তি ছিলেন, সকলেই মানে। সেই স্ট্রেচার তৈরি করতে পারলাম না কেন? এখানে বলবো দুটো ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে ভারতের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ওনারা যখন চর্চা করেছেন, তখন এটাই ছিল তাদের বিশ্বের দরবারে নিজের স্বদেশকে দাঁড় করানোর একটা মাধ্যম। এক একজন এক একভাবে করছে, আমি বিজ্ঞানের মাধ্যমে করছি। অর্থাৎ তাদের স্বদেশ প্রেমের এক্সপ্রেশন ছিল তার বিজ্ঞান চর্চার মধ্যে দিয়ে। এটা তাদের কেরিয়ার ছিল না। কিন্তু এখন বিজ্ঞানীদের কাছে অনেকটা বিজ্ঞান হয়ে গেছে একটা কেরিয়ার মাত্র, নাম, খ্যাতি, যশ, এগুলো পাওয়ার একটা মাধ্যম। ফলে সেভাবে যদি কেউ বিজ্ঞান চর্চা করে, সেই উদ্দেশ্য নিয়ে যদি কেউ বিজ্ঞান চর্চা করে, ওই লেভেলের বিজ্ঞান চর্চা সম্ভব হয় না। দ্বিতীয় হচ্ছে,
যে এখন নানাবিধ সরকারের পক্ষ থেকে অবিজ্ঞানের প্রচারটা, এনারা একটা প্রচেষ্টা করেছিলেন যে এতদিন পর্যন্ত দেশে একটা অবিজ্ঞানের ধারণা বেড়ে বসে আছে, সেটাকে মানে উৎখাত করে আমাকে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করতে হবে, এটাই ছিল তাদের অ্যাটেম্প্ট। কিন্তু এখন ঠিক উল্টোটা, এখন একটা অবিজ্ঞানের প্রচারের হাওয়া চলছে, এবং সেটাতে আজকে যারা শিক্ষিত হচ্ছেন তারা সেটাতে প্রভাবিত হয়ে যাচ্ছে। ফলে আজকে যারা যারা এই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে গবেষণা করছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা নানাবিধ কুসংস্কারে বিশ্বাস করেন, নানাবিধ ভ্রান্ত ধারণায় বিশ্বাস করেন। তাদের বিজ্ঞানের জমিটা রবীন্দ্রনাথের ভাষায় তলতলে। সেই অবস্থায় যদি বিজ্ঞান চর্চা করা যায় সেটাও কিন্তু ওই উন্নত স্তরের বিজ্ঞান চর্চা সম্ভব নয়। ফলে আজকে আমরা যে বিজ্ঞান চর্চা দেখতে পাচ্ছি বর্তমানে, সেটা কি বলবো, কিছুটা তাতে মানে আমরা এর মধ্যে কি একেবারেই বিশ্বমানের বিজ্ঞান চর্চা হচ্ছে না, তা হচ্ছে কিছুটা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিশেষ ব্যক্তির মধ্যে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ মানুষের অ্যাভারেজ চিন্তার মধ্যে কিন্তু সেই বিজ্ঞানটা প্রতিফলিত নয়, অ্যাভারেজ বিজ্ঞানীদের মধ্যে বিজ্ঞান চিন্তাটা প্রতিফলিত নয়। সে কারণে তারা বিশ্বের দরবারে সেভাবে, যেটা সম্ভব ছিল সেভাবে কিন্তু স্থান করে নিতে পারছি না আমরা। আমি এটুকু বলেই প্রাথমিক আলোচনাটা ইতি টানবো। এরপরে যদি কিছু প্রশ্ন থাকে তার ভিত্তিতে কথা হোক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার একটা বেশ তুলনামূলক আলোচনা আমাদের কাছে রেখেছেন। যে স্যারের স্পিকারটা বন্ধ করে দিলে বোধহয় ইকোটা, মানে এটা মিউট করে দিলে বোধহয় ভালো হয়। মূলত যেটা হচ্ছে যে স্যার যেটা বলছেন যে প্রাচীন যুগ থেকে এখনকার যে পরিস্থিতি তার একটা সংক্ষিপ্তভাবে একটা উনি বেশ ভালো একটা কম্প্যাক্ট আলোচনা করেছেন। তার ভিত্তিতে যেটা বোঝা যাচ্ছে যে প্রাচীন ভারতে আমাদের কি ছিল এবং বর্তমানে এবং মধ্যবর্তী সময়ে যে তারা অবনমন এবং বর্তমানে তারপরে আবার কিছুটা রিভাইভ করার প্রচেষ্টা এবং এখন কি পরিস্থিতি, এই সবটা মিলিয়ে উনি বেশ একটা কম্প্যাক্ট আলোচনা আমাদের মাঝে তুলে ধরেছেন। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমাদের কিছু প্রশ্ন এসছে, দেখি এই প্রশ্ন। প্রীতি দে বলছে যে মধ্যযুগকে বলা হয় অন্ধকারের যুগ। বিজ্ঞান চর্চার দিক থেকে আমরা কি বলতে পারি মধ্যযুগ অন্ধকারের যুগ? স্যার মিউট হয়ে আছে, মিউট হয়ে আছে। হ্যাঁ, এই মধ্যযুগটা কি ইউরোপের মধ্যযুগ বলছো না ভারতবর্ষের মধ্যযুগ বলছো? ইউরোপের মধ্যযুগ নিশ্চিতভাবে অন্ধকারময় যুগ। যে সময়টাতে সামাজিক প্রথাটা ছিল ফিউডালিজম, যে সময়টাতে মোটামুটি রাজতন্ত্র এবং চার্চতন্ত্র তার যৌথ প্রভাবে মানুষের জীবন আবর্তিত হতো, যে সময়টাতে সমাজ মোটামুটি একটা স্থানীয় জায়গায় ছিল, যে সময়টাতে প্রত্যেকটা মানে সেলফ সাফিসিয়েন্ট রুরাল ইকোনমি ছিল, যে সময়টাতে চিন্তার আদান প্রদানও ছিল কম, জিনিসের আদান প্রদানও ছিল কম, মানে ট্রেড অ্যান্ড কমার্স ছিল কম। এই যে সময়টা দীর্ঘ সময়, সে সময়টা অন্ধকারময় যুগে ছিল। কিন্তু আমাদের দেশে সেই অন্ধকারময় যুগের ব্যাপ্তিটা একটা অন্য সময়। ইউরোপে যে সময়টাতে ধরা যাক 5th সেঞ্চুরি থেকে 14-15 সেঞ্চুরি পর্যন্ত, আমাদের এখানে কিন্তু সেই সময়টাতে নয়, একটু পরে। আগেই বললাম যে এর অনসেটটা আমাদের দেশে হতে আরম্ভ করেছে, মানে বিজ্ঞানের অধোগতির অনসেটটা হতে আরম্ভ করেছে অ্যারাউন্ড 9th সেঞ্চুরি থেকে, এবং পুরোপুরি অন্ধকারময় টাইমটা ধরে নিতে পারে 11th সেঞ্চুরি থেকে। কতদিন পর্যন্ত না, মোটামুটি রামমোহনের সময় পর্যন্ত, অর্থাৎ 11th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি পর্যন্ত এই সময়টা। ফলে ইউরোপের মধ্যযুগের যে সময়কালটা, ভারতের সময়কালটা একটু আলাদা, কিন্তু এই দুটোই চিহ্নিত হয় অন্ধকারময় বলে। স্যার আমার যে বিষয়টা বলার, মানে এই অন্ধকার যুগ পরিপ্রেক্ষিতে
স্যার, আপনি বিজ্ঞানের ক্ষেত্রে অন্ধকার যুগ বলছেন তো? মানে কোনো যুগকে তো অন্ধকার বলে দাগিয়ে দেওয়া যায় না, তার কিছু না, দিক বিজ্ঞানের থাকে। ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে এই সময়টাতে বিজ্ঞানের অগ্রগতি হয়নি বলে এই জন্য বলছি। আচ্ছা, আর কিছু প্রশ্ন এসছে কিনা একটু দেখি। আচ্ছা, একটা প্রশ্ন এসছে স্যার, যে প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞানের চর্চার ভিত্তি কি ছিল? কোনো যন্ত্রের ব্যবহার ছিল কি, বা গণিতের? স্যার ইতিমধ্যে গণিতের কথাটা বলেছেনই। হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানে মূলত খালি চোখে দেখা অ্যাস্ট্রোনমি, কিন্তু আমাদের দেশে এই যে দেখা, শুধু তো দেখা নয়, মাপা। একটা তারার অবস্থান আজকে এখানে, আজ থেকে 3 মাস পরে কোথায় যাবে এটা মাপতে হয়। এই মাপার যে প্রক্রিয়াটা যে কিরকম ভাবে ছিল এইটা খুব ভালো করে জানা যায় না, কেননা সেই যন্ত্রপাতিগুলো কিছু পাওয়া যায়নি। যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে, এটা নিয়ে একটু বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে পিরিয়ডটার কথা বললাম তার মধ্যে কিন্তু ইসলামের স্বর্ণযুগ বাগদাদকে কেন্দ্র করে হয়েছিল। এবং যে সময়টাতে সেই ইসলামের স্বর্ণযুগটা হয়েছিল তখন তাদের বৈশিষ্ট্যটা ছিল যে তারা সারা পৃথিবী থেকে জ্ঞান সংগ্রহ করেছেন, বই সংগ্রহ করেছেন, জ্ঞানী মানুষকে ডেকে এনেছেন এবং ডেকে এনে সেগুলোকে চর্চা করেছেন, এবং সেটা ভারতবর্ষ থেকে হয়েছিল। ভারতবর্ষ থেকে যা গেছিল তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ দিক আছে, একটা ছিল অ্যাস্ট্রোনমি, একটা ছিল অঙ্ক, গণিত। এবং ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত বলে যে বইটা, ব্রহ্মগুপ্তের বই, সেইটা ওদেশে ট্রান্সলেটেড হয়েছে, যেটাকে সিন্ধ হিন্দ বলতো, এবং সেটার মাধ্যমে ভারতবর্ষের যে অ্যাস্ট্রোনমি অন্তত 7th সেঞ্চুরি পর্যন্ত যতদূর এগিয়েছিল সেটা তাদের দেশে গিয়ে পৌঁছেছে। তারপর কিন্তু তারা সেটাকে ডেভেলপ করেছে। অ্যালজেব্রা আমাদের দেশে যতদূর ডেভেলপ হয়েছিল তাদের কাছে গিয়ে পৌঁছেছে, তারপর কিন্তু তারা সেটা ডেভেলপ করেছে। আল জাবর, যার নামে অ্যালজেব্রা কথাটা, তিনি কিন্তু ওদেশের লোক। অ্যালগোরিদম কথাটা যার নামে, আল খোয়ারিজমি, তিনি কিন্তু ওদেশের লোক। কিন্তু তাদের যে জিনিসের ভিত্তিতে, যে জ্ঞানের ভিত্তিতে তারা ফার্দার ডেভেলপমেন্ট করেছেন সেটা কিন্তু এদেশ থেকে গেছিল। এখন তার মধ্যে একটা দিক হচ্ছে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি যখন যখন আরব দেশে গিয়ে পৌঁছলো, ওনাদের একটা পার্সুট হয়ে দাঁড়ালো যে গ্রহগুলো, তারাগুলো তাদের অবজারভেশন করে এক্স্যাক্টলি তাদের লোকেশনগুলোকে জানতে হবে, চিহ্নিত করতে হবে এবং স্টার চার্ট তৈরি করতে হবে। এই স্টার চার্টগুলো তারা বলতেন জিজ। এই জিজ তৈরি করা, সেটা কিন্তু তাদের একটা বিশাল এন্টারপ্রাইজ। প্র্যাকটিক্যালি সমস্ত অ্যাস্ট্রোনমার তারা এসে চেষ্টা করে গেছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা হয়তো জানেন, ইতিহাসের ছাত্র তো, সমরকন্দে একটা সময় রাজা ছিলেন, ওনার নামটা কি জানো, নামটা এক্ষুনি মনে পড়ছে না। তিনি তার রাজত্ব, রাজ্য শাসন এগুলোকে সেকেন্ডারি করে দিয়ে তিনি ইন্টারেস্টেড ছিলেন অ্যাস্ট্রোনমিতে। তিনি একটা অবজারভেটরি বানিয়েছিলেন সমরকন্দে, এবং সেই অবজারভেটরিটা সেই যুগের সবচেয়ে বড় অবজারভেটরি ছিল। খালি চোখে দেখা অবজারভেটরি, কিন্তু মাপযোগ করার অবজারভেটরি। তারপরে সেখানে এদের আক্রমণ হয়, মঙ্গলদের আক্রমণ হয়। মঙ্গলদের আক্রমণে বাগদাদ প্র্যাকটিক্যালি ধ্বংস হয়ে যায়। সবকিছু হয়ে গেল বটে, কিন্তু তার মধ্যে আবার কিছু কিছু জায়গায় ফার্দার ডেভেলপমেন্ট হতে পেরেছিল, এমনকি মঙ্গলদের সময়ও হতে পেরেছিল। আমাদের দেশে তারপরে সেই জন্য যে সময়টার কথা বলছো সেই সময়টার সম্পর্কে কিন্তু এক্স্যাক্টলি তারা কি দিয়ে মাপজোন করতেন জানা ছিল না বটে, কিন্তু এটা পরে আমরা যখন নামটা কি ভুলে যাচ্ছি এখন, সেই অবজারভেটরি গুলো যখন এখন আমরা দেখি, তখন দেখে বুঝতে পারি যে তারা এই রকম
তৈরি করা যায় এটা আইডিয়াটা তারা পেয়েছিলেন এবং তারপর তারা ফার্দার ডেভেলপ করেছিলেন। অর্থাৎ এইটার একটা প্রিলিমিনারি রূপ এদেশে ছিল। আমরা জয়পুরে গিয়ে যে যন্তর মন্তর দেখতে পাই, সেই যন্তর মন্তর কিন্তু রাজা জয় সিং বানিয়েছিলেন এই দেশের কোনো বই পড়ে নয়। তিনি ওই সমরকন্দের অবজারভেটরিটার নকল মানে সেখান থেকে শিক্ষা নিয়ে তার মতো করে বানিয়েছিলেন। অর্থাৎ আমাদের দেশে যে যে যন্ত্রপাতি দিয়ে যে অর্থাৎ মেশনারি যন্ত্রপাতি মানে ইটের তৈরি যন্ত্রপাতি, বিশাল বিশাল যন্ত্রপাতি যেগুলো দিয়ে এখন আমরা যন্তর মন্তরে দেখতে পাই দিল্লি কিংবা জয়পুরের, সেই ধরনের যন্ত্রপাতি দিয়ে যে মাপজোক করা, এটা কিন্তু অতীত যুগে আমরা খুব একটা দেখিনি। এই ডেভেলপমেন্টটা অনেকটাই আরব দেশের, কিন্তু সেটা যে অঙ্কের ভিত্তিতে হয়েছিল সেটা কিন্তু আমাদের দেশ তৈরি। এইভাবে বিষয়টা বোঝাটা ভালো। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল নিজের। বলছি স্যার, অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি একটা বিশ্বাস, একটা বিজ্ঞান, কিন্তু কোথাও গিয়ে কি প্রাচীন ভারতে এটাকে মানে একজন লোক এটা একসঙ্গে দুটো চর্চা করছে এই রকম কোনো রেফারেন্স পাচ্ছি, বা সেইটাকে ভিত্তি করে এখন যে এটাকে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেরকম কি কিছু আছে ব্যাপারটার মধ্যে? নেই একেবারে বলবো না। আগেই বলেছি যে বৈদিক যুগে কোনো অ্যাস্ট্রোলজি ছিল না। পরবর্তীকালে ইউরোপ থেকে অ্যাস্ট্রোলজির ধারণাটা এদেশে আসে, কিন্তু যখন এলো তখন তো মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে, লোকে চিন্তা করেছে, লোকে তার চর্চা করেছে, এবং যারা যারা জ্যোতির্বিজ্ঞান চর্চা করেছেন তাদের মধ্যে কেউ কেউ এই চর্চাটা করেছেন, এবং বরাহমিহিরের লেখাতেও পাওয়া যায়। হ্যাঁ, বরাহমিহির একজন জ্যোতির্বিদ ছিলেন, তার লেখাতেও কিন্তু জ্যোতিষ শাস্ত্রের নানা রকম বিশ্বাসের কথা পাওয়া যায়। তার মানে হচ্ছে যে এটা এটা গুলে মিলে ছিল আর কি। আচ্ছা স্যার, আরো কিছুজন কোয়েশ্চেন করেছে, এক মিনিট স্যার। সমীরণ ধীবর প্রশ্ন করেছে যে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা এবং বর্তমান ভারতের বিজ্ঞান চর্চার মধ্যে কিছু কি আমূল পরিবর্তন হয়েছে বলে মনে করেন? প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা যেটা ছিল সেটা সারা পৃথিবীতে যে বিজ্ঞান চর্চা, তারই এতে একটু আগে বললাম যে আধুনিক বিজ্ঞানের যে পদ্ধতি সেটা ইউরোপীয় রেনেসাঁসে তৈরি হয়েছে। সে পদ্ধতিটা ছিল না। সে পদ্ধতিটা না থাকলে তারা অনেক ক্ষেত্রে অন্ধকারে হাত রেখেছেন, যাদের নাম আমরা জানতে পারি তার থেকে অনেক বেশি সংখ্যক লোক কাজ করেছেন কিন্তু কোথাও পৌঁছতে পারেননি। যারা একটু একটু অগ্রগতি করতে পেরেছেন তাদের কথা আমরা আজ জানতে পারছি, তাই না? তার মানে হচ্ছে যে তারা করেছেন কিন্তু তখনও পর্যন্ত আধুনিক বিজ্ঞানের পদ্ধতিটা ডেভেলপ করেনি। এই জন্য লক্ষ্য করা যাবে যে মূলত ডেভেলপমেন্ট হচ্ছে ম্যাথমেটিক্সে, যেখানে বস্তু জগৎকে পর্যবেক্ষণ থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তি। হ্যাঁ, সেই যুক্তির ক্ষেত্রে তারা এগোতে পেরেছেন। এবং আমাদের সবসময় কৌতূহল থাকে আমাদের আশপাশে গাছটা কি করে কাজ করছে, গরুটা কি করে কাজ করছে, কি পতঙ্গ কি খায়, এগুলো নিয়ে নয়, আকাশের জ্যোতিষ্কগুলোকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে অন্ধকার আকাশের মধ্যে মঙ্গল গ্রহ এক স্থান থেকে আরেক স্থানে চলে যাচ্ছে, এটা কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তার দ্বারা কি আমার জীবনে কিছু হবে, সিগন্যাল করছেন কিনা, এই সমস্ত যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো ওদেরকেও ভাবিয়েছে এবং তার জন্য তারা এগুলো জানার চেষ্টা করেছে। ফলে ডেভেলপমেন্ট হয়েছে অ্যাস্ট্রোনমিতে এবং ম্যাথমেটিক্সে ইন দ্য মেইন। অন্য যে সাবজেক্টগুলো, বায়োলজিতে কিছু হয়েছে কি? কিচ্ছু হয়নি। কেমিস্ট্রিতে অ্যালকেমির মধ্যে আটকে ছিল। হ্যাঁ, এরকম মানে কিছু দূর গিয়ে সেগুলো আটকে গেছে। ফিজিক্সের যেগুলোকে আমরা মানে খুব এলিমেন্টারি ফিজিক্স বলি, তারও কোনো ডেভেলপমেন্ট বিদেশ হয়নি, হয়েছে অ্যাস্ট্রোনমি এবং ম্যাথমেটিক্সের। আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চেন এসছে, আমি নিচ্ছি। প্রাচীন ভারতের শল্য চিকিৎসার যন্ত্রপাতির সাথে বর্তমানের যন্ত্রপাতির কতটা বদল লক্ষ্য করা যায়? এখন অনেকটাই ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু আজকের যারা শল্য চিকিৎসক
তারা ওইগুলোকে দেখে বুঝতে পারেন যে সেটা কি কাজে ব্যবহার হতো। তার মানে ধরা যাক একটা মানে সাঁড়াশির মতো জিনিস, কিন্তু ছোট, যেটা ছোট্ট একটা জিনিসকে ধরা যায়, হ্যাঁ, সেটার দ্বারা যে কি করা যেত আজকের দিনে স্বল্প চিকিৎসা বুঝতে পারেন, কিন্তু আজকের দিনে ওই জিনিসগুলোকে নিয়ে তো কেউ অপারেশন করবে না। তখনকার দিনের জিনিস পাল্টে গেছে। কিন্তু মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেগুলো মিনিংলেস কিছু জিনিস তা নয়। কিন্তু আজকে যারা শল্য চিকিৎসা তারা দেখে বুঝতে পারেন যে এটার অর্থ এটা এই কাজে ব্যবহার হতো। এই অর্থে কিছু সিমিলারিটি আছে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, আমরা একটা কোর্স পড়ি এই চরক সংহিতা, সুশ্রুত সংহিতার যে মূল বিষয়বস্তু এই সেমিস্টারে পড়ছি। তো সেখানে দেখা যাচ্ছে যে ওনারা মূলত গান্ধার রিজিয়ান থেকে বিলং করতেন, আফগানিস্তানের ওই অঞ্চলে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে যন্ত্রপাতি, এই যে যাবতীয় যন্ত্রপাতি, সেটা ভারতবর্ষের টেকনিকে তৈরি, এটাও যেমন পাওয়া যাচ্ছে, গ্রিক টেকনিকে তৈরি এরকমও পাওয়া যাচ্ছে, এবং এরকমও ধারণা করা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্টও চলতো। মানে এই রকম জায়গায় সার্জারি চলে গেছিল সুশ্রুতের সময়। চরক মেডিসিনের লোক ছিলেন, সুশ্রুত সার্জারি। তো এই জায়গায় মানে উন্নতিটা এতটাই ছিল প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রে। এইটা আমরা পড়তে গিয়ে জানছি মূলত। একটা জায়গা ভুল হলো, সেটা হচ্ছে যে ভারতবর্ষের কিন্তু ইউরোপের সঙ্গে সংযোগটা শুরু হয়েছে আলেকজান্ডারের আক্রমণ থেকে। তার আগে সেরকম ছিল না। সুশ্রুতর সময়টা কিন্তু এই কালের আগে। হ্যাঁ, ফলে সুশ্রুতের মধ্যে ইউরোপের প্রভাব আছে বলে কিন্তু ভুল হবে, তা নয়। এটা ভারতবর্ষেরই জিনিস। তার পরের যুগে যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে ইউরোপের প্রভাব আছে। হ্যাঁ, মানে স্যার ইউরোপের প্রভাবের কথা বলছি না, মানে বলছি আর কি যে একটা হয়েছে, যেহেতু ওই রিজিয়ানে বিদেশি শক্তি এসেছে বিভিন্ন সময়। তো সেক্ষেত্রে এইটা একটা রেফারেন্স। আমাদের নাকভি পাকিস্তানের ঐতিহাসিক, উনি একটা গান্ধার রিজিয়ানের উপর কাজ করেছেন, তার সেই বইতে তিনি বলে গেছেন। এটা আমরা পড়ছি এখন। যাই হোক, আপাতত আর কোনো প্রশ্ন আছে বলে মনে হয় না আমার। স্যার একটাই লাস্টে আপনার কাছে জানার, আমরা যতদূর জানি আপনি একজন এখনকার সময়ের বিজ্ঞান আন্দোলনের একজন মুখ। তো বর্তমানে যে ক্রমবর্ধমান যে মানে যার কোনো ভিত্তি নেই যেসব কথাবার্তা বা গুজব, যেটা কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে দেখলেও খুব হাসি পায়, যে গণেশের মাথায় প্লাস্টিক সার্জারি হয়ে যাচ্ছে, এগুলো বিজ্ঞান কংগ্রেসে উঠছে। এই টেস্ট টিউব বেবির কথা আপনি বললেন, এই পুষ্পক রথের কথা আপনি বললেন। তো তাহলে পুষ্পক রথের স্বীকৃতি দিলে আমাদের রাইট ভাতৃদ্বয়কে তাহলে হাসির পাত্র বানানো হয়। তো এইসব মানে এইসবের মানে বিরুদ্ধে একটা পাল্টা স্রোত তৈরি করা বা আওয়াজ তৈরি করা, তার চর্চাটা কিভাবে হবে, মানে কিভাবে করা উচিত, মানে আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয়? এইটা যদি আপনি একটু বলেন, এইটা দিয়ে আমরা শেষ করব আজকের মতো। প্রথমত, যুক্তি বিজ্ঞানের চর্চাটা শুধুমাত্র বিজ্ঞানের নিজস্ব ব্যাপার নয়। যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেব, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেব, এইটা কিন্তু মানুষের সমস্ত যতগুলো পার্সুট আছে, জ্ঞান জগতের যতগুলো দিক আছে, সবকটাতেই এটা কিন্তু প্রযোজ্য। ফলে এই চিন্তাটা যদি আমরা চর্চা করি, ছাত্ররা যদি এই চিন্তাটা চর্চা করি, বিশ্বাস করব একমাত্র প্রমাণ পেলে, বিশ্বাস করব একমাত্র যুক্তির ভিত্তিতে সেটা দাঁড়ালে, এই যে চর্চাটা করি, তাহলে কিন্তু এই ধরনের মানে অবৈজ্ঞানিক ধারণা, কুসংস্কার, ভিত্তিহীন প্রচার, এগুলো কিন্তু পেছনে চলে যাবে। দ্বিতীয় হচ্ছে যে এই কথাগুলো শুধুমাত্র আমরা কিছুটা জ্ঞানী হয়ে বসে রইলাম, আমরা নিজের মধ্যে ওগুলো ঢুকতে দিলাম না, এই করলে কিন্তু হবে না। আমাদের সেটা আর 5 জনের কাছে নিয়ে যেতে হবে, বলতে হবে। হ্যাঁ। তৃতীয় হচ্ছে যে কথাগুলো তারা আনছেন, তারা সেটা কি কারণে অসার, এটা তোমরা যারা ইতিহাসের ছাত্র তাদের কাছে আরো বেশি মানে তার আরো যুক্তি দিয়ে, শ্বাস দিয়ে বলতে পারবে। আমরা যারা বিজ্ঞান করছি তারা অনেকটা বলি যুক্তির ভিত্তিতে, তোমরা বলবে তথ্য দিয়ে, বলা সম্ভব। হ্যাঁ। ফলে এই চিন্তাগুলোকে, এই বক্তব্যগুলোকে, যেগুলো প্রচার আছে, সেগুলোকে প্রতিহত করতে হবে। যেরকম
আহ, মহাভারতে নাকি ব্রহ্মাস্ত্র ছিল বলা হয়। বলা হয় যে পুষ্পরথ ছিল, সে উড়ে উড়ে বেড়াতো আকাশে, এবং এমনকি একটা সায়েন্স কংগ্রেসে একজন পেপার দিয়ে বসলেন যে সেই যুগে যে যে উড়োজাহাজ ছিল তারা নাকি আজকালকার উড়োজাহাজ শুধুমাত্র সামনের দিকে যায়, সেই যুগে উড়োজাহাজ নাকি সামনে বাঁয়ে ডাইনে পিছনে যেতে পারতো, এক গ্রহ থেকে আরেক গ্রহে যেতে পারতো, সে বলে। এখন তোমরা যারা ইতিহাসের ছাত্র তারা তো প্রশ্ন করতেই পারো, যদি হয়, যদি সত্যি সত্যি এরকম থাকতো, তাহলে কোনো না কোনো প্রত্নতাত্ত্বিক সাইট এসে তার একটা ভাঙা অংশ পাওয়া উচিত। কোথায় পাওয়া গেছে বলুন তো? তার একটা প্রপেলারের টুকরো কোথায় পাওয়া গেছে? হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি যেগুলোতে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালানো হয়েছে সেখানে কি পাওয়া গেছে? ধরা যাক কুরুক্ষেত্র, মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, তাই তো? কুরুক্ষেত্রতে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান কি চালানো হয়নি? হয়েছে। কি পাওয়া গেছে? এটা যদি তোমরা নিজেরা আবিষ্কার করো, নিজেরা খোঁজ করো, খোঁজ করে তারপর পাবলিকের সামনে রাখো, দেখুন এইগুলো পাওয়া গেছে, একটা গদাও পাওয়া যায়। তার অর্থটা কি? যুক্তি দিয়ে আমি সেখান থেকে কি দাঁড়ায়? এইভাবে যদি একজন ঐতিহাসিকের কাছ থেকে কথাগুলো আসে, তাহলে কিন্তু যে পাবলিক তার কাছে অনেক গ্রহণযোগ্য হবে। আমরা বলবো যুক্তি দিয়ে, তোমরা বলবে তথ্য দিয়ে। ফলে এটা তিনটে দিক বললাম, একটা হচ্ছে নিজেদের মধ্যে যুক্তিবিজ্ঞানের চর্চাটা করা, দ্বিতীয় হচ্ছে যে পাবলিকের কাছে সেটাকে নিয়ে যাওয়া, আর তৃতীয় হচ্ছে যে বক্তব্যগুলো আসছে, যুক্তিগুলো আসছে, যে কথাগুলো আসছে, সেগুলো কেন অসার, কেন ভুল, সেটাকে প্রমাণ করা, প্রমাণ করে পাবলিকের সামনে রাখা। এইটা যদি আমরা এফেক্টিভলি করতে পারি তাহলে কিন্তু হেরে যাবে ওদের। আমরা জিতবো, বিজ্ঞান জিতবে, ইতিহাস জিতবে। অসংখ্য ধন্যবাদ কি বলো? স্যারকে, অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের কথায় লাস্টে গিয়ে ইতিহাস আর বিজ্ঞানকে কিভাবে মিলে কাজ করতে হবে স্যার সেটা একদম ভালো করে বলে দিলেন। আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো। আর স্যারকে আগামী দিনে আমরা সরাসরি শুনবো এই আবদার রেখে। আজকের মতো আমরা এখানেই আমাদের সেশনটা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে, শুভরাত্রি।